আসসালামু আলাইকুম। প্রাণ সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিং এ সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনা টিমের 5টা গোলের 5টাই লিওনেল মেসি দিয়েছেন। বিশেষ করে গত ম্যাচে আলভারেজ একটা চান্স মিস করার পর থেকে আলোচনা হচ্ছে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার এই টিমটা আসলে কেমন। এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত, আর্জেন্টিনা টিমের এই খেলাটা নিয়ন্ত্রিত হয় আসলে মেসিকে কেন্দ্র করে। ইভেন ইন্টেনশনালি তারা আসলে ম্যাজিক্যাল মোমেন্টটা মেসিকে দিয়েই ক্রিয়েট করান। বাট দ্যাট ডাজ নট মিন যে মেসি যখন না থাকবেন তখন আর্জেন্টিনা টিমে কোনো ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হবে না। সত্যি কথা বলতে এই বিশ্বকাপের দুটা ম্যাচেই মেসি যেহেতু 90 মিনিট খেলেছেন, সো আলটিমেটলি মেসি ছাড়া ম্যাজিক্যাল মোমেন্ট আর্জেন্টিনা কিভাবে ক্রিয়েট করবে সে ব্যাপারটা কিন্তু এখন পর্যন্ত এক্সপোজড না এই টিমের ক্ষেত্রে। আর বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আইসল্যান্ড এবং হন্ডুরাসের সঙ্গে দুটা ম্যাচ খেলেছিল যেখানে লিওনেল মেসি খেলেন নাই। সেই ম্যাচটা দিয়েও আমি কম্পেয়ার করতে পারবো না, কারণ সেই ম্যাচটাতে রদ্রিগো দি পল, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ একসঙ্গে খেলেন নাই। এখন মেসি ছাড়া আর্জেন্টিনা আসলে কেমন খেলবে সেটা ডিকোড করতে চাইলে আমাদেরকে ফেরত যেতে হবে বড় আসরে 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে। যেই ফাইনালে মেসি যখন 66 মিনিটের মাথায় ইনজুর্ড হয়ে মাঠের বাইরে চলে গেলেন এবং তার পরিবর্তে মাঠে নামলেন নিকো গঞ্জালেস, স্কালোনি কিন্তু পুরো প্লেইং প্যাটার্নটাকেই পরিবর্তন করে ফেলেছিলেন। পুরো প্লেইং প্যাটার্নটাকে পরিবর্তন করে, অর্থাৎ মেসি নির্ভরতার জায়গা থেকে বেরিয়ে এসে আর্জেন্টিনা কিন্তু পুরোপুরি হাই প্রেসিং নির্ভর ফুটবল খেলছিল এবং সেই সঙ্গে দুই উইং দিয়ে অ্যাটাক করা শুরু করেছিল। অর্থাৎ আর্জেন্টিনা টিমের যে অ্যাটাকটা মেসি থাকলে অনেকটা মাঝখান থেকে মাকড়সার জালের মতো ছোট ছোট পাসিং বা ওয়ান টাচ পাসিং এর খেলাগুলো হয়, সেটা পরিবর্তে অনেক বেশি মাত্রায় দুই উইং দিয়ে অ্যাটাক হচ্ছিল। আমার মনে আছে একটা বিষয় যে বাদিক থেকে যেহেতু নিকো গঞ্জালেস খেলছিলেন, ডান পাশ থেকে আনহেল ডি মারিয়ার সাপোর্টটা আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রভাবকের জায়গা ছিল। একটা ইনসিডেন্ট আমার মনে আছে, আনহেল ডি মারিয়া ডান দিক থেকে বড় ক্রস করেছিলেন, একটা হেড ওই পাশ থেকে খুব সম্ভবত নিকো গঞ্জালেস করেছিলেন, বাট হেডটা ঠিকঠাক মতো হয় নাই। ইভেন এনজো বাদিক থেকে যখন অ্যাটাক করছিলেন ওই পাশ থেকে একটা গোলও হয়েছিল, অফসাইডে পরবর্তী সময় বাতিল হয়েছিল। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে দুই পাশের দুই ফুল ব্যাকও কিন্তু ওভারল্যাপ করে উঠে যাচ্ছিলেন। অর্থাৎ আর্জেন্টিনার অ্যাটাক অনেক বেশি মাত্রায় উইং নির্ভর হচ্ছিল এবং এই জায়গায় ডান দিক থেকে আনহেল ডি মারিয়ার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। ডিপলকেও আমরা দেখছিলাম যে সেই জায়গায় ডি মারিয়াকে ওভারল্যাপ করে উঠে যাচ্ছিলেন। এখন এটা তো গেল কোপা আমেরিকার সময় যখন আনহেল ডি মারিয়া আর্জেন্টিনা টিমে ছিলেন। তবে এখন যদি লিওনেল মেসি কোনো কারণে না থাকেন তাহলে মেসি ছাড়া আসলে আর্জেন্টিনা কিভাবে খেলবে সেই ব্যাপারটা যদি আমরা ডিকোড করতে চাই তাহলে একটা ঝলক কিন্তু আমরা অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে দেখেছি। আর্জেন্টিনা কিন্তু মাঠটাকে অনেক বড় করে ফেলেছিল, আর্জেন্টিনা কিন্তু উইং দিয়েও অ্যাটাক করেছে, সেই ব্যাপারটাতে আমি পরে আসছি। তার আগে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে মেসি থাকলে আর্জেন্টিনা আসলে কিভাবে খেলে। মেসি থাকলে আর্জেন্টিনা টিমের পাসিং স্টাইলটা খেয়াল করে দেখবেন অনেকটা মাকড়সার জালের মতো, এবং এই জায়গায় কেন্দ্রীভূত অবস্থায় আসলে মেসি থাকেন। অর্থাৎ মেসিকে কেন্দ্র করে মাঝের জায়গা থেকে খুব ছোট ছোট পাসে, ওয়ান টাচে আর্জেন্টিনা খেলে থাকে এবং সেই জায়গাটা অনেকটা মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনার পাসিংটা আবির্ভূত হয়। এখন মেসি যদি না থাকেন তখন এই বিষয়টা আসলে অনেক বেশি মাত্রায় উইং নির্ভর হয়ে যাবে, যেটা আপনি এতক্ষণ দেখছিলেন যে মাকড়সার জালের মতো, সেই জায়গাটা অনেক বেশি ইউ শেপে পাসিং এর জায়গাটা হয়ে যাবে। এবং এই ইউ শেপের জায়গাটাতে এনজো ফার্নান্দেজ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বাদিক থেকে, সেই জায়গাটাতে তিনি লং বল বাড়াবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর দাঁড়াবে মেসি না থাকলে মলিনার জায়গাটাতে যিনি খেলবেন বা মলিনাই যদি খেলেন না কেন ডেফিনেটলি তাকে ওভারল্যাপ করে উঠতে হবে। আরেক দিক থেকে উইং আমরা জানি মেদিনা তো এর আগের দিন ওভারল্যাপ করে উপরের দিকে উঠেছিলেন, সেই ব্যাপারটা আমরা একটু পরের দিকে যাচ্ছি। বাট এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এনজো ফার্নান্দেজের লং বলের ক্ষেত্রে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে বিষয়টা সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিপলের জায়গাটা। দেখেন মেসি যখন থাকে তখন ডিপলের কিন্তু একটা বাড়তি ডিউটিও থাকে, কারণ মেসি প্রেসিং এর কাজটা ওইরকম ভাবে করেন না, ডিপলকে আলটিমেটলি প্রেসিংটা করতে, এবং ডিপল অ্যাটাকে আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা একটু লিমিটেড থাকে। বাট মেসি যখন না থাকবে তখন ডিপলের কাজটা কিন্তু আসলে অ্যাটাকেও কন্ট্রিবিউট করা, যেটা আমি কোপা আমেরিকার সময়কার কথা বলছিলাম। আপনারা ফুটেজটা ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে কোপা আমেরিকার সময় ডিমারিয়া ডান দিক থেকে অ্যাটাক করছেন, ডিপল ওভারল্যাপ করে কিন্তু সেই জায়গাটা উঠে যাচ্ছিলেন। সো ডিপলের ওই জায়গাটা একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকবে। অনেক বেশি মাত্রায় ডিরেক্ট ফুটবল তখন আর্জেন্টিনা খেলবে, আসলে ছোট ছোট পাসের জায়গায় অনেক বেশি মাত্রায় ডিরেক্ট ফুটবল আর্জেন্টিনা সেই সময়টাতে খেলবে। ডিপলের আরেকটা ব্যাপার যদি আমি আপনাদেরকে বলি তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, এর আগের দিন ডিপল কিন্তু হোল্ডিং মিডফিল্ডেও খেলেছেন। একটা ইনসিডেন্ট আমি আপনাদেরকে দেখাই যে হোল্ডিং মিডফিল্ড থেকে ডিপল খুব দ্রুত দৌড়ে আবার তার পজিশনটা চেঞ্জ করছেন যখন
রাইট সাইডের যে ফুল ব্যাক ছিলেন তিনি একটা বলে আসলে তার প্রথম টাচটা ভালো হয় নাই, দ্বিতীয় টাচে যখন তিনি রিকভারি করতে যাবেন ডিপল ততক্ষণে কিন্তু রাইট সাইডের ওই জায়গাটা চেঞ্জ করে ফেলেছেন, অর্থাৎ হোল্ডিং মিডফিল্ড থেকে ডিপল কিন্তু রাইট সাইডে চলে এসেছেন। সো আলটিমেটলি যাদের আসলে ডিপলের পটেনশিয়ালিটি নিয়ে এখনকার সময় প্রশ্নের জায়গাটা আছে, এর আগের অস্ট্রিয়া ম্যাচটা কিন্তু একটা অনেক বড় এক্সাম্পলের জায়গা যে ডিপল আসলে কতটুকু সেই জায়গায় ভূমিকা রাখতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম, এবার আবার বলি, সেটা হচ্ছে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে অস্ট্রিয়া যখন মাঝখানের জায়গা থেকে অনেক বেশি মাত্রায় প্রেসিং করছিল, আর্জেন্টিনা মাঠটাকে যখন বড় করেছে আপনি খেয়াল করে দেখবেন বাঁ সাইডটা অনেকাংশেই কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছিল এবং সেই জায়গাটাতে বেশ ভালো রান নিচ্ছিলেন আর্জেন্টিনার ফুল ব্যাক বা সাইড থেকে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হবে মেসি না থাকলে, যে বা সাইডের ফুল ব্যাক এবং ডান সাইডের ফুল ব্যাক এই দুজনকে আসলে ওভারল্যাপ করে উপরের দিকে উঠতে হবে, বা তারা সেটা উঠবেন আসলে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। এবং সেটা যে উঠতে তারা পারেন এটা কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে এটা বোঝা গেছে বা দেখা হয়েছে। এইবারে মেসি না থাকলে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আন্ডাররেটেড যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাকে নিয়ে কথা বলি, যিনি অনেকটা মেসির মতো ভূমিকা পালন করবেন, তিনি হচ্ছেন ম্যাক অ্যালিস্টার। ম্যাক অ্যালিস্টার কিন্তু লিভারপুলে মূলত যখন তিনি খেলেন তখন কিন্তু বক্স টু বক্সই খেলেন। এখন আর্জেন্টিনা টিমে আলটিমেটলি তার চাইতেও বেটার পটেনশিয়াল প্লেয়ার বা তার চাইতেও বেটার স্কিলফুল প্লেয়ার লিওনেল মেসি, যে কারণে লিওনেল মেসির কারণে ম্যাক অ্যালিস্টার কিন্তু আসলে বক্স টু বক্স খেলতে পারেন না বা আর্জেন্টিনা টিমে তিনি খেলেন না। বাট ম্যাক অ্যালিস্টার এই জায়গাটা আসলে পকেট অফ স্পেস, যেটা আমরা ফুটবলের পরিভাষায় বলি, পকেট অফ স্পেসটা ম্যাক অ্যালিস্টার ব্যবহার করবেন। সো এই জায়গাটা আপনি বুঝে নেন আসলে কয়েকটা বিষয়। প্রথমত এনজো ফার্নান্দেজ যে কাজটা করবেন, তিনি অনেক বেশি মাত্রায় লং বলের খেলাটা খেলবেন, অর্থাৎ উইংয়ে যে বল সাপ্লাই দেওয়ার জায়গাটা, লং বলের খেলাটা এনজো ফার্নান্দেজ খেলবেন। ম্যাক অ্যালিস্টার যে কাজটা করবেন পকেট অফ স্পেস নেওয়ার চেষ্টা করবেন, এবং সেটাই আলটিমেটলি তিনি ওই যেটা বলছিলাম যে লিভারপুলে তিনি আসলে যেই রোলটাতে খেলেন, যেটা আসলে আর্জেন্টিনা টিমে খেলতে পারেন না, সেটা তিনি করার চেষ্টা করবেন। ডিপলের ভূমিকার জায়গাটা এর আগের দিন যেমন আমরা দেখলাম যে হোল্ডিং মিডফিল্ডে আসেন আবার ডান সাইডে চলে যান, মেসি না থাকলে ডিপল আসলে ডুয়েল রোলই প্লে করবেন। একটা তো নিচের দিকে সাপোর্ট তো তিনি দেবেনই, সেটা এমনি তো মেসি থাকলে দেন, আর একটা উপরের দিকেও আসলে ডিপল সেক্ষেত্রে সহযোগিতা করবেন। আর দুই উইং এর ভূমিকাটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ হবে এবং সেটা আলটিমেটলি ধরে নেওয়া যায়। এখন ওপরে আসলে কোন দুইজন খেলবেন, কিভাবে খেলবেন, সেটা স্কালোনি তার ব্যাপার, লাউতারো মার্টিনেজ তো আসলে ওই জায়গাটায় খেলবেনই এবং তার সঙ্গে আলভারেজও খেলতে পারেন, সেটাও আমরা ধরে নিতে পারি। এই ফরমেশনে হয়তো বা যেহেতু বিগ গেম যদি এরকম হয় যে নকআউট স্টেজে গিয়ে বিগ গেমে এরকম কোন একটা সিনারিও ক্রিয়েট হলো, আমার মনে হয় যে আর্জেন্টিনা তাদের যে টিমটার উপর তাদের ভরসার জায়গাটা আছে, আলমাদাকে তারা বসাবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে 4 জন মিডফিল্ডার নিয়ে আর্জেন্টিনা খেলবে, সামনে সেই জায়গাটায় 2 জন থাকবে এবং নিচের দিকে 4 জন থাকবে, এবং ওই জায়গাটাতে আলটিমেটলি আমি যদি ওই ম্যাচটা মানে কোপা আমেরিকার ওই ম্যাচটা একটু পর্যালোচনা করে চিন্তা করে দেখি, ডেফিনেটলি ইট ওয়াজ আ টাইট ম্যাচ, কিন্তু আর্জেন্টিনা কিন্তু গোল বের করতে পেরেছিল এবং আর্জেন্টিনার উইং থেকে যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের জায়গাটা এবং হাই প্রেসিং, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। মেসি যে সময়টায় থাকেন তখন কিন্তু আলটিমেটলি প্রেসিং এর যে সময়টা, সেই প্রেসিং এর সময়টা সবাই মিলে কিন্তু প্রেসিং করেন না, বাট মেসি যখন না থাকেন তখন সবাই মিলে নিচের দিকে প্রেসিং করেন এবং ওই সময়টাতে আর্জেন্টিনার উইথ দ্য বল খেলার চাইতেও অফ দ্য বল অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক বেশি মাত্রা কাউন্টার অ্যাটাকের দিকে আর্জেন্টিনা নির্ভর করে থাকে, অর্থাৎ ওই পার্টিকুলার সময়টাতে আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো মেসি না খেললে আর্জেন্টিনা যে খেলতে পারবে না বা আর্জেন্টিনার এই টিমটার পটেনশিয়ালিটি নাই, ব্যাপারটা কিন্তু সেরকম না। আর্জেন্টিনা টিমের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং সেই সঙ্গে রদ্রিগো ডিপল। আপনি আলমাদাকেও কিন্তু ওভারলুক করতে পারবেন না, আলমাদাও কিন্তু সেই জায়গাটাতে বেশ ভালো ভূমিকা পালন করেছেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে নিকো গঞ্জালেসকে কি আলটিমেটলি স্কালোনি খেলাবেন কিনা? খেলাতেও পারেন, স্পিড আছে তার, নিকো গঞ্জালেস খেলতে পারেন, লেফটের ওই পজিশনটাতেও খেলতে পারেন তিনি, তার সেই জায়গাটা আছে। এখন ইট ডিপেন্ডস আসলে যে স্কালোনি কোন ফরমেশনে সাজাতে চান, বাট ডেফিনেটলি আর্জেন্টিনার সেই পটেনশিয়ালিটির জায়গা আছে। এখন শর্টকামিংস এর জায়গাগুলো আসলে কোথায়? মেসি ছাড়া আর্জেন্টিনা টিমের স্ট্রেংথটা যদি আমি বলি, সেই স্ট্রেংথটা কিন্তু আসলে অফ দ্য বল, উইথ দ্য বল না, অফ দ্য বল আর্জেন্টিনা টিমের স্ট্রেংথের জায়গাটা সবচেয়ে বেশি, কারণ কাউন্টার অ্যাটাকে তাদের গোল দেওয়ার সম্ভাবনা থাকে এবং সেই যেহেতু তারা উইংটাকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করেন। এখন এই জায়গায় একটা প্রবলেম আছে যে সমস্ত টিমগুলো লো ব্লকে খেলে, যে সমস্ত টিমগুলো লো ব্লকে খেলে, ধরেন কেপ ভার্দের সঙ্গে খেলা পড়লো, ওই জায়গায় ডেডলক ভাঙার জন্য একটা ম্যাজিক্যাল ক্যারিসম্যাটিক ক্যারেক্টার দরকার, ওইটা হচ্ছেন লিওনেল মেসি। এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ যে আর্জেন্টিনা টিম মেসি ছাড়াও
পটেনশিয়াল প্লেয়ার আছে সেগুলো কিন্তু আলটিমেটলি লো ব্লকে যে সমস্ত টিম খেলে তাদের এগেনস্টে কতটুকু কার্যকর হয় সেখানে কিন্তু সন্দেহের জায়গা আছে। কারণ এর আগের দিন আমি যদি কোপা আমেরিকার এক্সাম্পলটা দিই, সেটা কলম্বিয়ার সঙ্গে ম্যাচ ছিল, কলম্বিয়া লো ব্লকে খেলছিল না, কিন্তু লো ব্লকে কোনো টিম খেললে ওই যে একটা ম্যাজিক্যাল মোমেন্ট লাগবে, ওই একটা ম্যাজিক্যাল মোমেন্ট, একটা ডেডলক ভাঙা লাগবে, দেয়ার ইজ লিওনেল মেসি। এইখানে লিওনেল মেসির অভাবের জায়গাটা আর্জেন্টিনা ভোগ করবে এবং সেটা করবেই বলে আমার কাছে মনে হয়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টুর জায়গাটা হচ্ছে আনহেল ডিমারিয়ার মতো 1-to-1 ড্রিবলিং এর জায়গাটা রাইট থেকে সাপোর্ট দেওয়ার জন্য, ক্রসিং এর সাপোর্টটা দেওয়ার মতো পটেনশিয়াল ক্যারেক্টার রিপ্লেসমেন্ট আর্জেন্টিনার এই টিমটাতে নাই, সেটাও একটা অনেক বড় প্রবলেমের জায়গা। সো এই দুইটা জায়গা আর্জেন্টিনা কিন্তু আলটিমেটলি ফেস করতে পারে, বিশেষ করে যখন কোনো টিম লো ব্লকে খেলবে। কিন্তু যখন কোনো টিম হাই ব্লকে খেলবে বা যখন হাই প্রেসিং করতে থাকবে বা হাইলাইনে খেলবে, তখন আলটিমেটলি আমার মনে হয় না যে আর্জেন্টিনা টিম মেসি ছাড়া প্রবলেমে পড়বে। কিন্তু যখন কোনো টিম লো ব্লকে খেলবে তখন মেসি ছাড়া প্রবলেমের জায়গা আর্জেন্টিনার এই টিমটার আছে। সো এই অ্যানালাইসিসটা সত্যিকারের অর্থে কোপা আমেরিকার ম্যাচগুলো কিংবা সাম্প্রতিক সময় আর্জেন্টিনা আসলে যেইভাবে খেলেছে বা এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেই সেট আপে খেলতে চাচ্ছে, এখানে আমি হয়তো অনেক কিছু আপনাকে বলতে পারতাম যে নিকো গঞ্জালেস খেলবেন, সিমিওনেকে নামাবে, আমি অনেক কিছু হয়তো বলতে পারতাম। তো আমি এই জায়গাটাতে আসলে একদম সেফ গেম প্লের কথাটাই বলেছি, কারণ ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ, বড় জায়গা, সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আলমাদা, ডিপল, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, এই চারজন আসলে খেলবেনই। এদেরকে আসলে লিওনেল স্কালোনি ছাড়তে চাইবেন না, সেটা মেসি থাকুক কিংবা মেসি না থাকুক। হ্যাঁ, ডেফিনেটলি ওই জায়গাটায় চিন্তার জায়গা আছে যে ওপরের দিকে আসলে লাউতারো মার্টিনেজ, আলভারেজ, নাকি সেই জায়গাটা আবার গঞ্জালেসকে নামাবে। এখন সেটা ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপরে। বাট আর্জেন্টিনার মেসি ছাড়া আসলে মূল স্ট্রেংথের জায়গাটা মিডফিল্ডের জায়গাটা, এবং যেমনটা বলছিলাম যে অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচে আমরা কিন্তু কিছুটা ঝলক আসলে দেখেছি যে আর্জেন্টিনা উইং দিয়েও বা মাঠটাকে বড় করেও খেলেছে। ইভেন বাম পাশের জায়গাটা অনেক বেশি মাত্রায় স্পেস ওপেন হয়ে যাচ্ছিল এবং সেই জায়গাটা আমরা ওভারল্যাপও করতে দেখেছি ফুল ব্যাককে। তো এই জায়গাটা একটা চিন্তার না, মানে এই জায়গাটা আর্জেন্টিনার একটা অ্যাডভান্টেজের জায়গা আছে মেসি না থাকলে পরেও। বাট ওই যে আবারও বলি, লো ব্লকে খেলার সময় ম্যাজিক্যাল মোমেন্ট, মেসি তো মেসি। সো ডেফিনেটলি মেসি ছাড়া আর্জেন্টিনার এই টিমের পার্থক্য তো আছে। পটেনশিয়াল প্লেয়ার থাকলেও মেসি ছাড়া আর্জেন্টিনার এই টিম পার্থক্য তো আছে মেসি সহ আর্জেন্টিনা টিমের। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।